আসসালামু আলাইকুম। জব সলিউশনের নতুন আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে চুয়াডাঙ্গা দায়রা জজ আদালতের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্নের সমাধান। পরীক্ষাটি 24 তারিখে হয়েছে। এটার জন্য সময় দেওয়া হয়েছিল 60 মিনিট, আর পুরো প্রশ্নের মান হলো 50। পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান আমরা নিয়মিত দিয়ে থাকি, আর এই সমাধানের ভিডিও ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত দেখতে চান আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা দেখব এক কথায় প্রকাশ করো। এটা মার্ক ছিল 5 এবং 5টা প্রশ্ন ছিল, যার উপস্থিত বুদ্ধি আছে। প্রত্যুৎপন্নমতি, বানানটা ভালো করে লক্ষ্য করবেন। বানান ভুল লিখলে 1 মার্ক কাটা। লিখিত পরীক্ষার এটাই হলো মূল বিষয়। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না। অজ্ঞাত কুলশীল, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে। উদ্বাস্ত, কাচের তৈরি বাড়ি। শীষমহল, যা কষ্টে জয় করা যায়। দুর্জয়। এক কথায় প্রকাশ ছিল 5টা। আমি যে সাজেশন দিয়েছিলাম দায়রা জজ আদালতের জন্য, আমার এই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 5টা এক কথা প্রকাশ হুবহু কমন ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। সরকারি চাকরির প্রস্তুতির জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি যারা নিতে চান আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সেটার জন্য চার্জ প্রযোজ্য, আর সাজেশনগুলো আমি নিজেই তৈরি করি এবং আমি নিজেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটা ছাড়া বিকল্প আর কোনো নাম্বার নাই। আর বিগত বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে আমার সাজেশন থেকে কমনের পার্সেন্টেজ 70 থেকে কোনো কোনো পরীক্ষাতে 100% পর্যন্ত ছিল আলহামদুলিল্লাহ। নিচের গ্রন্থগুলির লেখকের নাম লিখো। 5 মার্কের প্রশ্ন। তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্লবর্মণ, বর্মণের এখানে মূর্ধন্য। ভোলগা থেকে গঙ্গা। রাহুল সাংকৃত্যায়ন। সূর্য দিগলবাড়ি। আবু ইসহাক। নুরুল দিনের সারা জীবন। সৈয়দ শামসুল হক। সজন বাদিয়ার ঘাট। জসিমউদ্দিন। এটা সম্ভবত প্রাইমারির পরীক্ষাতে ছিল। মোটামুটি এখানে 5টা প্রশ্নের মধ্যে ভোলগা থেকে গঙ্গা এটা ছাড়া বাকি 4টাই আমার সাজেশন থেকে কমন ছিল। আর এই যে গ্রন্থগুলির নাম এগুলা কিন্তু এমসিকিউ যে প্রশ্নগুলা থাকে সেগুলা থেকেই নেওয়া হয়েছে। অর্থসহ বাক্য রচনা করো। গড্ডালিকা প্রবাহ, এটার অর্থ হলো অন্ধ অনুকরণ। কাউকে অন্ধ অনুকরণ করে চলাকে বলা হয় গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই প্রকৃত মাহাত্ম্য রয়েছে। এই যে অর্থসহ বাক্য রচনা, গড্ডালিকা প্রবাহ, এটা থেকে আমার একটা জিনিস মনে আসতেছে। আমি যে কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য সাজেশনগুলো তৈরি করি, এই সাজেশনগুলোই ফেসবুকের বিভিন্ন গ্রুপে দিবে বলে প্রতারণা করে। সাজেশন দিবে 100% কমন উপযোগী সাজেশন। আর সাজেশনের জন্য যখন আপনারা পেমেন্ট করেন আমার সাজেশন আপনাদেরকে দিয়ে দেয়, আমার তৈরি করা সাজেশন। তো তাদের উদ্দেশ্যে বলবো, সে সকল প্রতারকদের উদ্দেশ্যে বলবো, নিজে কিছু করেন। গড্ডালিকা প্রবাহে গা না ভাসি নিজে কিছু করার মাঝে প্রকৃত মাহাত্ম্য রয়েছে, এটা মনে রাখবেন। আমার সাজেশন আমার এই নাম্বার ছাড়া বিকল্প কোনো নাম্বার থেকে দেয়া হয় না। সাজেশনগুলো আমি নিজেই তৈরি করি এবং নিজেই হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। কলুর বলদ, এটার অর্থ হলো একটানা খাটুনি। কলুর বলদের মতো না খেটে একটু বিশ্রাম নাও। মনে রাখবে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য সহকারীর জন্য একটা সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম, সেই সাজেশনটা আমি টানা 1 মাস পরিশ্রম করে তৈরি করছি দিনরাত। তাতে এই বাগধারাটার সাথে আমার সেই পরিশ্রমের কথা মিলে যাচ্ছে, কারণ একটানা কাজ করার ফলে আমি 2 থেকে 3 বারের মতো আমি অসুস্থ হয়েছি। কোনো রেস্ট নিতে পারিনি, খাওয়ার ঘুম এগুলার কোনো ঠিক ঠিকানা ছিল না। ভুঁইফোড়, অর্বাচীন বা নতুন,
দুইটা অর্থ প্রকাশ করে ভুঁইফোড়ের। ভুঁইফোড় সংগঠনের কারণে ক্ষমতাসীন দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। পর্বতের মুশিক প্রসব, এটার অর্থ হলো বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। ঢাকঢোল পিটিয়ে নির্বাচন করলে অথচ ফলাফল শূন্য। চক্ষুদান করা মানে হলো চুরি করা। চক্ষুদান করা সম্পদ কখনোই সমৃদ্ধি আনতে পারে না, মানে চুরি করা সম্পদ কখনোই সমৃদ্ধি আনতে পারে না বা উন্নতি হয় না। 4 নম্বর প্রশ্ন ছিল, যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো এই যে পর্বতের মুশিক প্রসব, এটা ছাড়া বাকি 4টাই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। অপারেশন বিগ বার্ড কি? 15 মার্কের প্রশ্ন এখানে 4 নম্বরের। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড। এটা যেই কোনো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন সেক্টরের অধীনে ছিল? এটা 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। এটা জেলা রিলেটেড একটা কোশ্চেন, আমার সাজেশনে এগুলো দেই না আমি, এটা কমনও আসেনি। গ্রিন পিচ কি? এটা হলো আমার এমসিকিউ যে সাজেশন সেটা থেকে কমন ছিল, এমসিকিউর প্রশ্ন এটা। পরিবেশবাদী সংস্থা হলো গ্রিন পিচ। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? এটাও এমসিকিউ থেকে নিচে, রিটেনের জন্য 5টি। বাফার স্টেট কাকে বলে? বাফার স্টেট বা বাফার রাষ্ট্র কাকে বলে? বাফার রাষ্ট্র হলো 2 বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র। সহজভাবে যদি বোঝাই, বাফার রাষ্ট্র হলো এমন 2টা বা 2টার বেশি রাষ্ট্র যেসব রাষ্ট্রের শক্তি আছে, শক্তির দিক দিয়ে তারা খুবই এগিয়ে। এই 2টা রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক বা অর্থনৈতিকভাবে যে সকল রাষ্ট্রগুলো দুর্বল আছে সেগুলোকে মূলত বাফার রাষ্ট্র বলে। এটাও এমসিকিউ প্রশ্নতে ছিল, সম্ভবত এটা প্রাইমারির পরীক্ষাতে এই প্রশ্নটা ছিল। বাংলা উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে? মন্টেস্কো। ব্লু ইকোনমি কি? সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। এটাও এমসিকিউর প্রশ্ন ছিল। বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে অবস্থিত। এটাও এমসিকিউর প্রশ্ন। সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? পররাষ্ট্রমন্ত্রী হলো হোসাইন আমির আবদুল্লাহিয়ান। আবার বলছি, হোসাইন আমির আবদুল্লাহিয়ান। আমার প্রতিটি জব সলিউশনের ক্লাসে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমি কুইজ রাখি, 2-1টা কুইজ। আজকের এই ভিডিও ক্লাসে কুইজ হলো, সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী প্রেসিডেন্টের নাম কি? কারা কারা জানেন দেখি, আমার ভিডিও ক্লাস করতেছেন কারা কারা জানেন সবাই কমেন্ট করবেন। প্রেসিডেন্টের নাম কি? উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী, এখানে দি হবে, এটা গি না, নরসিংদী। এটা এমসিকিউর প্রশ্ন। আমার দেখা নয়াচীন বইটির লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইগুলা থেকে একটা প্রশ্ন থাকবেই। দেখেন আরেকটা আছে, মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালককে? শ্যাম বেনেগাল। এগুলা সব এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আসে, কিন্তু লিখিত পরীক্ষায় দিয়ে দিছে। পয়েট অফ পলিটিক্স কাকে বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, 15টা প্রশ্ন ছিল এখানে। 15টার মধ্যে আলহামদুলিল্লাহ 13-14টা কোশ্চেন আমার সাজেশনগুলো থেকে কমন ছিল। যারা আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত এই প্রস্তুতি নিয়েছেন তারা এই কোশ্চেনগুলো কমন পেয়েছেন। 5 মার্কের একটা প্রশ্ন দেখেন, বনভোজনে যাওয়ার জন্য একটা বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দিবে, কেউ কমও দিতে পারবে না বেশিও দিতে পারবে না। ভাড়া হলো কত? টোটাল 2400 টাকা। এই 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল, মানে যাত্রী 10 জন আসে নাই। যাত্রী কয়জন এটা কিন্তু আমরা জানিই না। মোট যাত্রী থেকে 10 জন আসে নাই, না আসার কারণে প্রত্যেকের মাথায় 8 টাকা করে ভাড়া বেড়ে গেছে।
বাসে কতজন যাত্রী গেছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল। সুন্দর একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আমার সাজেশনে আছে। গণিতের এই সলিউশনটা আজকে শিখে রাখেন ভালো করে, নেক্সট টাইম যে কোনো পরীক্ষাতে এটা আসলে পারবেন। মনে করি যাত্রীর সংখ্যা x জন, ধরে নিলাম আমরা যাত্রী x জন, আর প্রত্যেকের মাথাপিছু ভাড়া হলো কত টাকা, 2400 বাই x। মোট ভাড়া কত, 2400 টাকা। আর প্রত্যেকে এটা কি x করে, প্রত্যেকের মাথায় 2400 টাকা হবে, তাহলে প্রত্যেকের মাথা পিছু ভাড়া 2400 বাই x। এখন 10 জন যাত্রী না আসায় যাত্রী গেছিল কতজন, মোট কতজন, x জন, x থেকে 10 জন বাদ দিয়ে দেবো, মানে x মাইনাস 10। যদি x মাইনাস 10ই হয় তাহলে সেক্ষেত্রে আবার প্রত্যেকের মাথা পিছু ভাড়া হবে কত, 2400 বাই x মাইনাস 10। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম, প্রত্যেকের মাথা পিছু ভাড়া পাইলাম এটা, আবার 10 জন না আসার কারণে প্রত্যেকের উপরে 8 টাকা করে বেড়ে যাওয়ার কারণে যে মাথা পিছু ভাড়া হয়েছে সেটাও আমরা এখানে পেলাম। এখন আমরা এটার সলিউশন করব। প্রশ্ন মতে 2400 বাই x মাইনাস 10 মাইনাস 2400 বাই x ইকুয়াল 8, এটা হলো আমাদের প্রশ্ন অনুযায়ী এই মূল ব্যাপারটা। এবার হলো ক্যালকুলেশনের পালা। দেখেন এখানে x মাইনাস 10, এরপরে আবার আছে কি x, এটার যদি আমরা লসাগু করি তাহলে হবে x স্কোয়ার মাইনাস 10x। এরপরে কি করতে হবে, স্বাভাবিক নিয়ম, x স্কোয়ার মাইনাস 10x দিয়ে প্রথমে x, তারপরে মাইনাস 10, তারপরে x, এভাবে করে করলে এই যে এই রাশিগুলো পাওয়া যাচ্ছে, 2400x মাইনাস 2400x প্লাস 24000 ইকুয়াল 8। এরপরে কি করতে হবে, এখানে দেখেন 2400x মাইনাস 2400x, একটা থেকে একটা বাদ গেলে আর থাকে 0 এখানে, আর প্লাস থাকে এখানে 24000, তাহলে 24000 লিখবো, আর নিচে x স্কোয়ার মাইনাস 10x রেখে দিলাম। ওকে, ইকুয়াল 8। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 8 দিয়ে 24কে কাটলে হয় 3 8 24, তার মানে আর থাকে এখানে 0 3টা 3000, এই যে 3000, আর নিচের রাশিটা সেম থাকবে। এরপরে কি করতে হবে, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কি হবে, এখানে আছে উপরে 1 আর নিচে 1, তাহলে এখানে 1 দিয়ে যদি এটারে গুণ করি সেম থাকবে, আর 3000 এখানে বসে যাবে। ওকে, এরপরে কি কাজ, x স্কোয়ার মাইনাস 10x, আমরা শুধু সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো, ইকুয়াল 0। সংখ্যা এখানে 3000 আছে, এটা এই পাশে চলে আসলে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস 3000। নেক্সট আমাদের কাজ হলো, দেখেন উৎপাদকে বিশ্লেষণ যেভাবে আমরা করি এটাও সেভাবে করব। 60 আর 50 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 3000, 60 ইন্টু 50 3000 হয়। আবার মাইনাস 60 থেকে যদি প্লাস 50 বিয়োগ করা হয় তাহলে থাকে মাইনাস 10 বা মাইনাস 10। ওকে, তাহলে এখানে কি করতে হবে, এই দুইটা থেকে একটা x আমরা এখানে কমন নিয়ে নিলাম, আর এখানে থাকে একটা x, মাইনাসের মাইনাস 60, x এখানে তো আগে কমন নেওয়া হয়ে গেছে, প্লাসের প্লাস, এরপরে 50x মাইনাস 3000, এখানে দুইটা থেকে আমরা 50 কমন নিলে, আর এখানে থাকে x, মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস না সরি, এই প্লাস দিয়ে এটা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আর 50 দিয়ে 3000 এর গুণ করলে কত, 5 6 30, মানে 50 ইন্টু 60, 3000 60। ওকে, ইকুয়াল 0। দেখেন এখানে এই রাশি, এই লাইনটার মধ্যে দুইটা রাশি সেম, x মাইনাস 60, x মাইনাস 60, যেহেতু এই দুইটা সেম আমরা দুইটা থেকে একটা কমন নিয়ে নিলাম, আর এখানে বাকি থাকে x প্লাস 5 0, x প্লাস 50 হয়ে গেল, ইকুয়াল 0। এখন আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে লিখবো, x মাইনাস 60, x মাইনাস 60 ইকুয়াল 0 হলে এখানে যদি আমরা শুধু x রেখে দিয়ে এটাকে মাইনাস 60টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, তাহলে x এর মান আমরা এখানে পেলাম 60। আবার এটাকেও আমরা আলাদা করে করব, x প্লাস 50 ইকুয়াল 0। তো এটা যেহেতু এখানে প্লাস আছে সমান চিহ্নের ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তো x এর মান এখানে যদি ঋণাত্মক হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, মাইনাস 50, x এর মান ঋণাত্মক হলে সেটা আমরা নিব না। তো এখন আমরা পেয়ে গেলাম x এর মান 60। x কে, x হলো
ওই যে বনভোজনে যে কয়জন যাত্রী গিয়েছিল তারাই হলো এক্স, মানে 60 জন যাত্রী গেছে। আমরা যাত্রীর সংখ্যা পেয়ে গেলাম। এখন এই 60 জন যাত্রী থেকে 10 জন যাত্রী আবার কিন্তু আসে নাই, তাহলে 10 জন বিয়োগ করে দেব। যাত্রী গিয়েছিল 60 থেকে 10 বিয়োগ করে দিলে আর থাকে 50 জন, মানে টোটালি 50 জন বনভোজনে বা পিকনিকে গিয়েছিল। এখন ভাড়া বের করতে হবে। প্রশ্নে প্রত্যেকের মাথা পিছু ভাড়া চাইছে, তাহলে মোট ভাড়া হলো কত? 2400 টাকা। আর টোটাল যাত্রী গেছে 50 জন, এটা দিয়ে ভাগ করে দেব। 2400কে 50 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 48 টাকা। তাহলে প্রত্যেকের মাথা পিছু ভাড়া হলো 48 টাকা। এখন এখানে যে 60 জন যাত্রী গেছিল, 60 জন যদি ফুল যাইতো তাহলে প্রত্যেকের মাথা পিছু ভাড়া হইতো 40 টাকা। ওইখান থেকে 10 জন না যাওয়ার কারণে প্রত্যেকের মাথা পিছু 8 টাকা করে বাড়ছে। এই যে 8 টাকা, মানে 48 টাকা। আগে 40 টাকা ছিল, এখন 8 টাকা বাড়ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এত ডিটেলসই বোঝানোর কারণ একটাই, এই টাইপের প্রশ্ন যে কোনো লিখিত পরীক্ষাতে থাকে, যাতে আপনারা পরবর্তী পরীক্ষাতে এরকম টাইপের প্রশ্ন আসলে মুহূর্তে সলভ করতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদগুলো পড়তে গেলে বিষয় অনেক সময় লাগে। আপনারা অনুচ্ছেদগুলো একটু কাজ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দিয়ে নেবেন এবং পরবর্তীতে এটা খাতায় লিখে নেবেন, এবং যে কোনো পরীক্ষার জন্য এটা পরবর্তীতে আপনার কাজে আসবে। আপনারা স্ক্রিনশট দিতে থাকুন। এর মাঝে আপনাদেরকে বলে রাখি, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য যারা স্পেশাল সাজেশন খুঁজতেছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে কমন উপযোগী শর্ট সাজেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। সাজেশনগুলো আমি নিজেই তৈরি করি, আর আমার তৈরি করা এই সাজেশনগুলো থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বিগত পরীক্ষাগুলোতে 70 থেকে 90%, কোনো কোনো পরীক্ষায় 100% পর্যন্ত কমন ছিল আলহামদুলিল্লাহ। ইংরেজি একটা অনুচ্ছেদ ছিল বা প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, মার্ক ছিল 5। এইটাও আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এবং খাতায় পরবর্তীতে লিখে রাখবেন, মুখস্থ করে নেবেন। যেই কোনো লিখিত পরীক্ষাতে আপনার এটা কাজে আসবে। এই পরীক্ষাতে ফ্রেশ ইডিয়ম ছিল ডগ ডে। ডগ ডের দুইটা অর্থ, একটা হলো গরমের দিন বোঝায়, আর একটা হলো দুঃসময়। দ্য ডগ ডেজ ইন বাংলাদেশ আর আনবেয়ারেবল। এটা আলহামদুলিল্লাহ কমন ছিল আমার সাজেশন থেকে। রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক মানে সারাদিন। হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক, সে সারাদিন কাজ করতেছে। প্রোস অ্যান্ড কনস অর্থ হলো খুঁটিনাটি। ইউ শুড কনসিডার দ্য প্রোস অ্যান্ড কনস অফ দ্য সিস্টেম। নুল অ্যান্ড ভয়েড অর্থ হলো বাতিল। দ্য ইলেকশন ওয়াজ ডিক্লার্ড নুল অ্যান্ড ভয়েড। বাই ডিন্ট অফ মানে হলো সাহায্যে বা দ্বারা, দুইটা অর্থ। শি ওন দ্য রেস বাই ডিন্ট অফ শেয়ার উইল পাওয়ার। এই প্রোস অ্যান্ড কনস এটা ছাড়া বাকি চারটাই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। আমার সাজেশনগুলো পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, নিয়োগ প্রস্তুতির জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।